সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই প্রতিবাদ সভায়। আপনারা সবাই একটু সামনাসামনি কাছাকাছি আসবেন। সবাই তাণ্ডব যে কাণ্ড কারখানা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের তাদের যে নীল নকশা সেটি চলছে। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা সত্ত্বেও আজকে আমরা হেফাজতে ইসলামীর তাণ্ডব দেখি। আমরা উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আজকের এই ডাইভার্সিটি প্লাজায় হাজির হয়েছে প্রতিবাদ করতে। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সংঘাত চলছে তার প্রতিবাদ করতে, যথাযথ বিচার করতে। আপনারা জানেন, অনেকেই জানেন, মার্চ মাসে সিলেটের শাল্লায় একটি তাণ্ডব লীলা হয়। বর্তমানে যিনি খুলনার জেলে আছেন সেই হেফাজতের বিশ্ব নেতা মমিনুল হক, তার একটি সভায় হিন্দু বিদ্বেষী কথা তো বটেই, সংখ্যালঘুদের বিরুদ্ধে যাতে শান্তিপ্রিয় অন্যান্য ধর্মের এবং মুসলিম ধর্মের সবাই খেপে যায় সেরকম বক্তব্য দেওয়ার পরে শাল্লার একটি অত্যন্ত নিরীহ ছেলে, তার নাম হচ্ছে ঝুমন দাস, এই প্রতিবাদের পরে ওই রাতে, মার্চ মাসের ওই রাতেই টের পেয়ে যায় স্থানীয় লোকজন। তাকে বাঁচাতে, ঝুমন দাসকে বাঁচাতে ঝুমন দাসের আত্মীয় স্বজন তাকে পুলিশের কাছে নিয়ে যায় যাতে ঝুমন দাসকে হত্যা না করা হয়। আপনারা জানেন সবাই। কিন্তু তার পরের দিন হেফাজত ইসলামীর নির্দেশে, তাদের প্ররোচনায় এবং তাদের আয়োজনে হাজার হাজার হেফাজতে শাল্লায় আক্রমণ করে। আপনারা জেনেছেন সেটি। আক্রমণ করে বিশেষ করে সংখ্যালঘুদের, হিন্দুদের প্রায় 100 খানেক বাড়ি জ্বালিয়ে দেয়, মন্দির জ্বালিয়ে দেয়। আমরা সেটি দেখেছি, আমরা তার প্রতিবাদ করি, তার বিচার চাই। কিন্তু আরো দুঃখজনক বিষয় হচ্ছে এই ঝুমন দাস, যার ছবিটি আপনারা দেখছেন এখানে, তাকে তার পরের দিন, যেদিন হিন্দুদের সমস্ত ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, সেদিন বলা হয় তাকে তথ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশে, বিশেষ আইনের বিরুদ্ধে সে কাজ করেছে, সে কারণে তাকে আটক করা হয়েছে, তাকে জেলে রাখা হয়েছে। সাতবার তার জামিনের আবেদন করা হয়েছে, তাকে জামিন দেয়া হয়নি। আজকের এই সাংস্কৃতিক প্রতিবাদ সভায় উদীচী যুক্তরাষ্ট্র এবং সঙ্গে আজকের নিউ ইয়র্কের প্রগতিশীল সমাজ এবং অন্যান্য সংগঠনে সমবেত হয়েছি আমরা এর প্রতিবাদ জানাতে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আমরা একত্র করেছি। আমরা এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে বলতে চাই, আমরা শেখ হাসিনা সরকারকে বলতে চাই, এভাবে দেশ চলতে পারে না। আপনি বিএনপি এবং জামাতকে নিষ্ক্রিয় করার জন্য হেফাজতকে জাগিয়েছেন, এটা আমরা মানতে পারি না, এটা আমরা মানব না, আমরা মানতে রাজি নই। আপনি হেফাজতকে বন্ধ করুন, তাদেরকে নিষেধ করুন, তাদেরকে বলুন এটি হেফাজতের কাজ হতে পারে না, ধর্ম নিয়ে তোমরা কাজ করো, আমাদের কোনো আপত্তি নেই, তোমরা সংখ্যালঘুকে নিশ্চিহ্ন করতে পারো না। আমরা আজকে এই প্রতিবাদের মাধ্যমে সে কথাটি জানাতে চাই। উদীচীর ধারাবাহিকতায় আপনারা জানেন 8 তারিখে, আজকে 8 তারিখে, এখানে বাংলাদেশের 8 তারিখে সারা বাংলাদেশে উদীচীর আয়োজনে প্রত্যেকটি শাখাতে প্রতিবাদ হয়েছে। আমরা সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে এবং নিউ ইয়র্কের এই ডাইভার্সিটি প্লাজায় আমরা সেই প্রতিবাদের আয়োজন করেছি। এই প্রতিবাদ হবে আমাদের গানের মাধ্যমে, প্রতিবাদ হবে আমাদের বক্তব্যের মাধ্যমে, প্রতিবাদ হবে আমাদের কবিতার মাধ্যমে। আপনাদের সবাইকে আমি আজকের এই প্রতিবাদ সভায় আসার জন্য সাদর সম্ভাষণ জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দুটি কথা বলতে চাই। এভাবে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অনেকেই, বিভিন্ন সংগঠনের অনেকেই আছেন, আমাদের সঙ্গে আছেন উদীচীর প্রখ্যাত উপদেষ্টা, আমাদের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় সৈয়দ মোহাম্মদুল্লাহ আছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশিষ্ট শিল্পী, আপনারা জানেন, কণ্ঠ সৈনিক, একজন মুক্তিযোদ্ধা যার গান শুনে আমরা বড় হয়েছি, আছেন আজকে রথীন্দ্রনাথ রায়। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা হাকিবুল ইসলাম খোকন, যিনি সিনিয়র সাংবাদিক নিউ ইয়র্কে এখানে। আমাদের সঙ্গে আছেন মিনহাজ আহমদ শাম্মু, আমাদের সঙ্গে আছেন
বিষ্ণু গোপ, যিনি উদিচির সঙ্গে আছেন এই প্রথম থেকে। আমাদের সঙ্গে আরো আছেন অনেকেই, আমাদের সঙ্গে আছেন সঞ্জীবন সরকার, সাংবাদিক এবং আমাদের একজন অত্যন্ত শুভানুধ্যায়ী। সঙ্গে আছেন আমাদের পরিচয়ের নাজমুল ভাই, থাকার কথা ছিল সাপ্তাহিক বাংলাদেশের, উনি দেখছেন আমার কৌশিক ভাইকে। আরো অনেকে আছেন যাদের নাম বলতে পারলাম না, তাদেরকে দেখে দেখে আমি পরবর্তীতে নাম বলবো অবশ্যই। আমরা প্রথমেই আজকের এই প্রতিবাদ সভার, আচ্ছা দাদা আপনার নামটা ভুলে গেছি, কানুদা আছেন, কানু দত্ত সব সময় থাকেন, সরি কিছু মনে করবেন না, এটিএন বাংলা। আরো অনেকেই আসবেন, এখানে পৌঁছে যাবেন। আর আমার পেছনে যাদেরকে দেখছেন সব উদিচির পরিবার, উদিচির শিল্পী গোষ্ঠী এবং সহানুধ্যায়ী সভা অনেকেই আছেন এখানে, অনেকেই আসছেন, আমি খুব খুশি সবাইকে দেখে। আর প্রথমে আজকের এই প্রতিবাদ সভায় আজকে আমি প্রথমেই আহ্বান জানাবো আমাদের শ্রদ্ধেয় সৈয়দ মোহাম্মদুল্লাহকে, আমাদের শ্রদ্ধাভাজন তাকে এই প্রতিবাদ সভার উদ্বোধন এবং এভাবে যে দেশ চলতে পারে না সেদিক থেকে আমরা মোহাম্মদুল্লাহ ভাইয়ের বক্তব্য শুনব। আসছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ। আমাদের চেতনা ধারার মন থেকে বিচ্যুত হয়ে রয়েছে। ধর্মান্ধ গোষ্ঠী আমাদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে এবং তাদের দ্বারা প্ররোচিত হয়ে আমরা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সরকার, সেই সরকারের আমলে সাম্প্রদায়িক শক্তিকে নির্মূলের পরিবর্তে অসাম্প্রদায়িক ব্যক্তিরা শাস্তির শিকার হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন। এর চাইতে দুঃখের বিষয় আমাদের জন্য আর কিছু থাকতে পারে না। ঝুমন দাসকে এতদিন পর্যন্ত আটকে রাখার যৌক্তিক কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে, কোন স্টেটমেন্ট, কোন বিবৃতি পর্যন্ত আমার চোখে পড়ে। ঝুমন দাস যদি কোনো মহা অপরাধ করে থাকে সরকারের পক্ষ থেকে, সেটি স্টেটমেন্ট আকারে প্রকাশ করা উচিত ছিল। আমি এই পর্যন্ত, আপনারা কেউ যদি শুনে থাকেন পরবর্তীতে বলবেন, আমি এই পর্যন্ত এ সম্পর্কে তাদের থেকে কোনো বক্তব্য শুনিনি। প্রতিবাদ করা মানুষের গণতান্ত্রিক অধিকার। জনতার যদি প্রতিবাদ করে থাকেন, জনতার যদি সাম্প্রদায়িক শক্তির সমালোচনা করে থাকেন, নিন্দা করে থাকেন, তাহলে সেটা তার অধিকারের অংশ। আর তিনি যদি অন্যায় কিছু করে থাকেন, তার বিচার হবে, বিচারের একটা প্রক্রিয়া আছে। কিন্তু তাকে এমনকি সামরিক শাসন আমলে পর্যন্ত জামিন দেওয়ার কথা শুনেছি। এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা আছেন, ঝুমন দাসকে কেন জামিন দেওয়া হচ্ছে না? যৌক্তিকতাটা কি? কাকে সন্তুষ্ট করার জন্য? যদি কোনো মহলকে সন্তুষ্ট করার জন্য এই সরকার এ ধরনের তোষণ নীতি বা আপোষকামিতার নীতি অনুসরণ করেন, ফলে তাদের এটা জানা উচিত এটা একটি পিচ্ছিল পথ। আপনি নিচের দিকে যদি ধাবিত হন, উপরে আর ওঠা যায় না। এই পথে যারা আমাদেরকে, দেশকে, সরকারকে, তথাকথিত ধর্ম নিরপেক্ষ দলকে টেনে নামানো শুরু করেছে, তারা এখনো যদি এই অধপতনের পথের যাত্রা থেকে নিজেদের স্থগিত না করেন, তাহলে এই যাত্রা তাদের জন্য ভয়ঙ্কর হবে, জাতির জন্য ক্ষতিকর হবে। আমি ঝুমন দাসের অবিলম্বে বিনা শর্তে মুক্তি চাই। অন্তত পক্ষে তাৎক্ষণিকভাবে সরকারকে আবেদন জানাবো, প্রধানমন্ত্রীকে আবেদন জানাবো তাকে জামিন দেবার ব্যবস্থা করার জন্য। কিছু কিছু ঘটনা বাংলাদেশে ঘটছে একের পর এক। কয়েকদিন আগে এক তরুণী অভিনেত্রী পরিমণি নাম বোধে, তাকে যে কেন অ্যারেস্ট করা হলো, প্রথমবার তাকে ধরা মানে সে কিছু অভিযোগ করেছে, তারপর হঠাৎ করে আকস্মিকভাবে তার ঘরে যে ড্রাগ পাচ্ছে, মদ পাচ্ছে, এগুলো ছোট খোকা বাবুরাও বিশ্বাস করবে না। তারপর তার পক্ষে আব্দুল গাফার চৌধুরী পর্যন্ত লন্ডন থেকে মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা বিবৃতি দিয়েছেন, এই মেয়েটি যদি অপরাধী হয় তার পক্ষে এরা বিবৃতি দিতে। একের পর এক এই ধরনের অসম্ভব সব, অবাস্তব সব কাণ্ড কারখানা।
এবং সবাই কেবল প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। প্রধানমন্ত্রীকে আমিও 1 সেকেন্ড আগে বললাম, আমরা কেন প্রধানমন্ত্রীকে বলতে হবে? আইনের শাসন যদি দেশে থাকে তাহলে বিচারমন্ত্রী তিনি দায়িত্ব নেবেন। বিচারমন্ত্রী পর্যন্ত যাবে কেন? ম্যাজিস্ট্রেট দায়িত্ব নেবে। তার জন্য আমি সরকারের প্রতি আবেদন জানাবো। আর শেষ কথা, আমাদের সকলের প্রতি আমি একটা ব্যাপারে, করোনার আমার এক বন্ধু ওয়াশিংটনে, তারা দুইজনই 2টো ভ্যাকসিন নিয়েছেন, তার মধ্যে একজন 3টি বুস্টার নিয়েছেন, তারপরে কোভিড পজিটিভ। বলে আমরা সবাই কেউ কারো হ্যান্ডশেক করব না, একটু দূরত্ব বজায় রাখুন। আর আমি সাধারণত যা করি না, আমি আর কিছুক্ষণ পরে চলে যাব। আপনারা হয়তো ভাবতে পারেন সেই বক্তব্য দিয়ে দেওয়ার সুযোগ পেয়েছে, ওই জন্য এসেছিল চলে গেছে, সেই জন্য না, স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি চলে যাব। কিন্তু আপনারা যারা থাকেন শেষ পর্যন্ত, অনুগ্রহ করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। এই বক্তব্য গান শেষ হওয়ার সাথে সাথে মুখে মুখোশ পরুন। এই সমস্ত বিধিনিষেধ, স্বাস্থ্যসম্মত জীবনযাপনের চেষ্টা করুন। আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আলী ভাই স্মরণ করিয়ে দিলেন, আমাদের যাদের কাছে এই মুহূর্তে মাস্ক নাই, আমরা মাস্ক নিয়ে এসেছি, আপনারা মাস্ক নেবেন আমাদের কাছ থেকে প্লিজ। যারা নিতে চান এখানে আসলেই আপনারা মাস্ক পাবেন। মাস্ক নিয়ে অনেকে ভুলে গেছেন হয়তো, কিন্তু মাস্ক আমাদের কাছে আছে, আপনারা নেবেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই, উনি কষ্ট করে এসেছেন, আপনি জানেন। এখন আমাদের শ্রদ্ধাভাজন যারা সিনিয়র, তাদের জন্য এটি আরো কঠিন সময়। অনেক ধন্যবাদ। আমি একটু বলে রাখতে চাই, আমাদের উপদেষ্টা শ্রদ্ধেয় বেলাল বেগ, উপদেষ্টা শ্রদ্ধেয় হাসান ফেরদৌস, উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর নূর নবী, উপদেষ্টা শ্রদ্ধেয় ডক্টর জিয়াউদ্দিন আহমেদ আমাকে ফোন করে বলেছেন তারা এখানে আসতে পারেনি ফিজিক্যালি ওই একই সমস্যার কারণে, কিন্তু তাদের পূর্ণ সমর্থন এবং এটি বলার জন্য আমাকে সবাই অনুরোধ করেছেন। এবারে আমরা একটি
মণ্ডলী, এবারে আমরা আমাদের শ্রদ্ধেয় এবং অবশ্যই কণ্ঠযোদ্ধা স্বাধীন বাংলা বেতারের আমাদের শিল্পী, মুক্তিযোদ্ধা, যার গান শুনে আপনারা এখনো উদ্বেলিত হন, যার গান শুনে আমরা বড় হয়েছি, আমাদের সর্বজনের শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায় বক্তব্য রাখবেন। শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়। আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় আপনারা এখানে এসছেন, আমিও ঠিক যেটা বলতে আসলেই খুব লজ্জার বিষয় যে 50 বছর পরেও আজকে আমাদের দাঁড়াতে হয় এবং প্রতিবাদ করতে হয়, যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করি নাই। বঙ্গবন্ধুর 4টি আদর্শের মধ্যে অন্যতম একটা স্বপ্ন তার অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। আমরা যখন স্বাধীন বাংলা বেতারে একসঙ্গে যুদ্ধ করছি, আমি, আব্দুল জব্বার, আপেল মাহমুদ, সমর দাস, উনি খ্রিস্টান, প্রণজিৎ বড়ুয়া, উনি বুদ্ধিস্ট, এভাবে আরো মানে সবাই একত্রিতভাবে, কামাল লোহানী সাহেব, এরকম অনেকে আমরা যারা ছিলাম, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। আমাদের মধ্যে কোনো সেই জাতীয় কোনো বাজে জিনিস চিন্তার মধ্যে আসতো না যে ও হিন্দু এ মুসলমান, এটা কোনো সময়ই ছিল না আমাদের মধ্যে। আমরা একসাথে ঘুমাতাম, একসাথে খাতাম, একসঙ্গে শেয়ার করতাম সবকিছু। একই ভারের চা, আর্থিক কারণে একটা ভারের চা আমরা 4 জন মিলে খেতাম। তখন কিন্তু আমাদের জাতের কোনো অসুবিধা হয় নাই। এখন কিন্তু সেই জাতের বিভ্রমটা ঢুকে গেছে। যেমন আমি আমার গ্রামের কথাই বলতে পারি। আমাদের গ্রাম উত্তরবঙ্গের রংপুরের নীলফামারী, সেই প্রত্যন্ত গ্রামে আমরা যখন কোনো রকমের অনুষ্ঠান হতো, আমাদের মনে করেন একটা বিয়েরই অনুষ্ঠান ধরুন, সেই বিয়ের অনুষ্ঠান প্রথম বউ ভাতের খাওয়াটা আমাদের সম্প্রদায়ের লোকেরা নিজেরা রান্না বান্না করে ফুর্তি করে খেত। আবার পরের দিন আমাদের মুসলিম সম্প্রদায়ের ওরা আসতো, ওরা ওদের ডেক্সি টেক্সি আইনে আমরা সমস্ত দেবো, তারা নিজেরা রান্না করবে, রান্না করে খাওয়া দাওয়ার পরে তারা ওই বউ বরকে, বউ কনেকে বসানো হবে, ওইখানে যার যার সাধ্য মতো কেউ টাকা দিচ্ছে, কেউ একটা গ্লাস দিচ্ছে, এইভাবে একটা ছিল। একটা দারুণ একটা আন্তরিকতা ছিল আমাদের মধ্যে। এবং লেটেস্ট যখন 71-এ যুদ্ধের সময় যখন মিলিটারি আমাদের এদিকে আসতেছে আমাদের বাড়িতে আগুন দেওয়ার জন্য, তখন এই 1-1.5 মাইল দূর থেকে মুসলমান আমাদের প্রজা সে দৌড়ে আসতে, বাবু তাড়াতাড়ি পলান, মিলিটারি এসেছে। এই যে নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, সেটি এখন নাই। আগে যেমন ধরুন দুর্গাপূজার সময় আমরা চাঁদা তুলতে যেতাম, আমরা একসঙ্গে যেতাম, আমি, আমার বন্ধু ব্রজেন, গণেশ, নিয়ামত, খয়রাত, একসঙ্গে যেতাম, চাঁদা তুলতাম। এবং এই পুজোর কয়েকদিন একসঙ্গে আমরা সেই পুজো মণ্ডপের সামনে গান বাজনা, তারপরে দেখা গেল যে প্রতিযোগিতা হয়, গানের প্রতিযোগিতা, তারপরে আরতি প্রতিযোগিতা। আরতি প্রতিযোগিতায় দেখা গেল যে নিয়ামত ফার্স্ট হয়ে গেছে। কই, তখন তো কেউ বলেনি যে নিয়ামত কেন এখানে আরতি প্রতিযোগিতা করে, সে তো ফার্স্ট প্রাইজ নিয়ে গেল। কিন্তু এখন দেখি কি, আমি মাঝে মধ্যে দেশে যাই, কিছুদিন আগেও, বছর 2-3 আগের কথা বলি, যে এখন সেই নিমন্ত্রণ খেতে ওরা আর আসে না, কারণ ওখানে ঢুকে গেছে সাম্প্রদায়িকতা। তারা বলে যে না, ওদের সঙ্গে এটা নিয়ে করেছে। তাহলে আমরা কোথায় গেলাম? আমরা কি ওই যে মোহাম্মদুল্লাহ ভাই বলে যে আমরা তো উপরের দিকে যাবো, আমরা নিচের দিকে যাচ্ছি কেন? তো সেইখানে এখন এই ধর্মান্ধতা বা সাম্প্রদায়িকতা এটা কিভাবে দূর পর্যন্ত বিস্তারিত হলো। আর সবচেয়ে বড় জিনিস যে দেখুন, দেশ বা সরকার এটা চলে, রাজনীতি করেন তারা, কিন্তু এই রাজনীতিতে বঙ্গবন্ধুতে এসেই ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করে দিয়েছিলেন। সেই রাজনীতি আবার আমাদের মধ্যে ধর্মীয় রাজনীতি এসে গেল। তারপরে 75 হ্যান ত্যান অনেক কিছুর পরে, এতদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী এসছেন, মুক্তিযুদ্ধের শেখ হাসিনা, তার বাবা আমাদের মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি নেই, কিন্তু তার কন্যা তো রয়ে গেছেন। তার তো সেই মানসিকতা আছে। আমরা একসঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, পড়াশোনা করেছি, তার মধ্যে তো কখনো আমি এই সমস্ত দেখি নাই। অতএব আমি মনে করি যে আজকের এই দিনে, এই ক্রিটিক্যাল সময়ে একটু সচেতন হওয়া, একটু না, ভালো সচেতন হওয়া উচিত। যে আদর্শ নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, যে আদর্শ নিয়ে এই দেশ তৈরি হয়েছে,
যে আদর্শ নিয়ে এত মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে, মা বোন সম্ভ্রম দিয়েছে, সেইখানে এসে এদের আধিপত্য তো আমরা মেনে নিতে পারি না, এটা মেনে নেওয়া যায় না, কারণ এটা আমার স্বাধীনতার সঙ্গে যায় না। আমার সোজা কথা যে বাংলাদেশে যদি কেউ যদি পলিটিক্স করেন, তাহলে মুক্তিযুদ্ধের আদর্শটা মেনে পলিটিক্স করতে হবে। আপনি যে পার্টি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, বিএনপি করেন, যেই করেন, মুক্তিযুদ্ধের আদর্শটাকে মানতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাটাকে স্বীকার করে আপনাকে এখানে কাজ করতে হবে। এবং সেই কাজটি করলেই শুধু বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা বলবো না, আমাদের যে বঙ্গীয় সংস্কৃতি, বাঙালি যে সংস্কৃতি, বাঙালির যে অস্তিত্ববাদ, সেটাই প্রতিষ্ঠিত হবে এবং সেটাই আমাদের কাম্য। কারণ আমরা শুধু নিজের ভালোটা তো না, আমরা সামগ্রিক ভালো চাই, আমরা সামগ্রিক দেশের মঙ্গল চাই, এবং সেটি হচ্ছে। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, কিন্তু সেই সাথে এই যে একটা বাজে জিনিস সাম্প্রদায়িকতা, এটাকে কবর দিতে হবে। আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি সেটাই কামনা করি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমারও বিনীত অনুরোধ যে ঝুমন দাসকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে রাখার কোনো মানে হয় না। তাকে সাম্প্রদায়িকতার কারণে তাকে এটা করা হয়েছে বলে মনে করি, এবং আমরা চাই তিনি এটাতে হস্তক্ষেপ করুন এবং একে নিঃশর্ত মুক্তি দান করুন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ অত্যন্ত সারগর্ভ বক্তব্য শুনলেন। শ্রদ্ধেয় আমরা এবারে একটি কবিতা শুনি, তারপরে আমরা আবার বক্তব্যে চলে যাব। আসছেন বিপ্লব চক্রবর্তী, উদিচি। কবিতাও তেমনি আন্দোলন ও প্রতিবাদীদের শক্তি। তাই আজকের এই প্রতিবাদী সবাই আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম স্বাধীনতা। উলঙ্গ কিশোর লিখেছেন, উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও, তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে প্রাত্যহিক বাহুর পেশিতে, জীবনের রাজপথে মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। তোমার হা করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন, ছিল ধর্মঘট, ছিল কারখানার ধুলো। তুমি বলো উলঙ্গতা স্বাধীনতা নয়, বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয়, বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয়। আমাদের এই পর্বে কিছু কথা বলবেন আওয়ামী লীগের উপদেষ্টা, আপনারা চেনেন তাকে, আমাদের এখানকার সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সমাবেশের সকল মুক্তিযুদ্ধের পক্ষের উপস্থিতি এবং আমাদের শ্রদ্ধেয় সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই এবং আমাদের প্রাণের শিল্পী রতীন্দ্রনাথ রায়ের বক্তব্যের সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই, এই জুমন দাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং আজকের এই সমাবেশে সংহতি প্রকাশ করে আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সোনা
মাটি তলে ঘুমাইছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম এই মাটি তলে ঘুমাইছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম কত কি তুমি কত ইশাখা দিয়েছে জীবন দেয়নি তোমার কত কি তুমি কত ইশাখা দিয়েছে জীবন দেয়নি তোমার রক্ত সূর্য পাখিরা এখানে ঘুমাইছে করি পাখিরে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় কত খাঁটি বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি শুধু মন্ডলী, এবারে আমরা একটু বক্তব্য শুনবো আমাদের অতিথিরই বিষ্ণু গোপের কাছ থেকে। বিষ্ণুদা, আজকে সম্মানিত সুধী সমাবেত, আমরা সবাই আজকে সমাবেত হয়েছি। আমি আজকে কোনো আমার পদবি থেকে বলছি না। অ্যাজ এ হিউম্যান রাইটস, মানবিকতার সে অধিকার নিয়ে আমি একজন নাগরিক হিসাবে কথা বলছি। অন্ততপক্ষে একটা জিনিস আমরা বলতে পারি, মানবাধিকার দিক থেকে বিবেচনা করে জুমন দাসকে মুক্তি দিন। আমরা আজকের এই সমাবেশটা আবেদন করছি, বিনীত আবেদন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা জুমন দাসের মুক্তি দিন। আমরা এই আইসিটি, এই ডিজিটাল আইনের সেই বেড়াজলে জুমন দাসকে প্লিজ আর ধরে রাখবেন না। যে জুমন দাস সেই আইনটি জানে না, তার পরিবার আইন জানে না, তার পরিবার কান্না করছে, আর্তনাদ করছে, আমরা সেই আর্তনাদের সাথে সামিল হয়েছি। প্লিজ কোনো পলিটিক্সের সাথে কোনো জড়িত করে না করে জুমন দাসকে মুক্তি দিন এবং তাকে তার সাধারণভাবে বাঁচার অধিকার দিন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আমরা সেই সমাবেশ থেকে একটা ঘোষণা দিচ্ছি যে জুমন দাসের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড এবং দিচ্ছি যে ভূমিকা নিয়েছে তার সাথে সংযুক্ত রেখে আমরা কর্মসূচি চালিয়ে যাব। সবাইকে মুক্তির শুভেচ্ছা। আগুন চাপা দিলেও নেবে না, আগুন নিভাইব কেনে? এই আগুন নেবে নেবে নেবে, আগুন নেবে 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 না, আগুন নিভাইব কেনে? ঘরে ঘরে জ্বলে আগুন, এই আগুন জ্বলে মনে মনে, আগুন জ্বলে মনে মনে, এ যে চোখের জলে আগুন জ্বলে, নিভাইব কেমনে? হায় হায় নিভাইব কেমনে? আইলো এই ঝড়ের হাওয়া, আইলো এই ঝড়ের হাওয়া, ছাই চাপা রবে না, আগুন ছাই চাপা রবে না, আগুন ছাই চাপা রবে না রে, আগুন নিভাইব কেমনে? এ আগুন নেবে নেবে নেবে, আগুন নেবে 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 না, আগুন নিভাইব কেমনে? এ আগুন জ্বলে দ্বিগুণ, এ আগুন জ্বলে দ্বিগুণ, জ্বলবে দ্বিগুণ, চাপা দিলেও, এ আগুন চাপা দিলেও নেবে না, আগুন নিভাইব কেমনে? এ আগুন নেবে নেবে নেবে, আগুন নেবে 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 না, আগুন নিভাইব কেমনে? সুধী মন্ডলী, এবারে আমরা দুটি কথা শুনবো। আপনারা জানেন এই নিউ ইয়র্ক শহরের যে কোনো প্রতিবাদ সভায় তাকে আপনারা দেখবেন আমাদের শুভানুধ্যায়ী, আমাদের বন্ধু মিনহাজ আহমেদ শাম্মু। করা হয় যখন মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়, মানুষের বাঁচার, মানুষের কাজের, মানুষের যে মৌলিক
অধিকারগুলো আছে সেগুলোর উপর যখন হস্তক্ষেপ করা হয় তখন মানুষ প্রতিবাদ করে, এবং সেরকম প্রতিবাদে আমি কেন আপনারা মানবতাবাদী, মানবতাবোধে উজ্জীবিত সবাইকেই অংশগ্রহণ করতে হয়। আজকে ঝুমন দাসের জন্য আমরা প্রতিবাদ করছি, তার মুক্তি দাবি করছি, অন্য সময় আমরা অন্যদের জন্য দাবি করি। এবং আজকের এই যে সমাবেশ থেকে কিছুক্ষণ আগে দাদা বলে গেলেন যে আমরা ঝুমন দাসের মুক্তি না হওয়া পর্যন্ত এরকম সমাবেশ আন্দোলন অব্যাহত রাখবো। আমি বলবো যে এরকম আর একটি মানুষকেও যেন তার অধিকারের উপর হস্তক্ষেপ না করা হয়, জেল জুলুম অত্যাচার নির্যাতন না করা হয়। যতদিন পর্যন্ত সেই নির্যাতন অত্যাচার জুলুম চলবে ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ করে যাব। এটাই হওয়া উচিত আমাদের প্রতিবাদের ভাষা, প্রতিবাদের দাবি। বন্ধুগণ, বাংলাদেশে আপনারা দেখবেন একটা নতুন তত্ত্ব হাজির হয়েছে। সেই তত্ত্বের আমি নাম দিয়েছি সংখ্যাগুরু তত্ত্ব। সাধারণত গণতন্ত্রে সংখ্যাগুরু শাসন করেন, কিন্তু বাংলাদেশে শাসন করছে সংখ্যাগুরু। কেন আমি বলছি? আমি বলছি এই কারণে যে যারা ভোটের রাজনীতি করেন এবং ভোটের রাজনীতি, যদি ভোট পেতে হয় তাহলে সংখ্যাগুরুর সমর্থন পেতে হবে। সেই সংখ্যাগুরু কারা আপনারা জানেন। বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ দাবি করেন যে আমরা সংখ্যাগুরু, আমরা মুসলমান, আমরা সংখ্যাগুরু, কিন্তু আদৌ সেই কথাটি সত্য নয়। সকল মুসলমানরা কিন্তু তাদেরকে সমর্থন করে না। কিছু সংখ্যক জঙ্গি মুসলমান বাকি সমস্ত মুসলমানকে এক ধরনের আফিমে বোধ করে রেখেছে এবং তাতে ইন্ধন যোগাচ্ছে সরকার। সরকার কিভাবে ইন্ধন যোগাচ্ছে? সরকার তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন চুক্তি করে, একসাথে আন্দোলন করে, রাজনীতিতে একসাথে চলে, তাদেরকে অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে সেই সংখ্যাগুরু তত্ত্ব বাস্তবায়ন করছেন এবং মূলত সংখ্যাগুরুকে নির্যাতন করে যাচ্ছেন। আমরা এবছর পালন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং পাশাপাশি আমরা স্বাধীনতার 50 বর্ষপূর্তি উদযাপন করছি। কিন্তু বঙ্গবন্ধুর সেই আদর্শকে আমরা কোথাও রাখিনি। আমরা স্বাধীনতার যে চেতনা, সেই চেতনাকেও আমরা কোথাও রাখিনি। চিন্তা করে দেখুন, বঙ্গবন্ধু বলেছিলেন এই দেশে 22 পরিবার থাকবে না, থাকেনি। কিন্তু কি হয়েছে? 200 পরিবার, 2000 পরিবার হয়েছে। তাতে কি হয়েছে? দেশের মানুষের অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসার যে মৌলিক অধিকারগুলো, যেগুলোর দাবি, যেগুলোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারিনি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন ব্রঙ্কস থেকে এসেছেন আমাদের সবার পরিচিত তোফায়েল আহমেদ সাহেব। আমি আপনাকে অনুরোধ করব দুটি কথা বলতে আমাদের এই অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। উদীচী শিল্পী গোষ্ঠী, এটা উদীচীর রক্তের মধ্যেই আছে প্রতিবাদের ভাষা।
উদীচী আজকের না, আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র ইউনিয়ন করতাম, তখন উদীচী ছিল সকল আন্দোলনের প্রাণকেন্দ্র। আমরা দেখেছি উদীচী কারণে সাংস্কৃতিক দিক দিয়ে আমরা অনেক এগিয়ে গিয়েছিলাম এবং মুক্তিযুদ্ধকে আমরা এগিয়ে নিয়েছিলাম। উদীচীর একটা অন্যতম ভূমিকা ছিল। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। এটা অল্প সংখ্যক মানুষ হলেও এখানে যারা আছেন আন্তরিক, আপনারা চান, আমরা চাই সবাই বাংলাদেশ বঙ্গবন্ধুর ডাকে যে বাংলাদেশ আমরা সংগ্রাম করে যুদ্ধ করে আদায় করেছিলাম, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকে নাই। আজকে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকে ওই পাকিস্তানি প্রেতাত্মারা আবার ষড়যন্ত্র করে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজকে যে দল আমি করি, আপনি করেন, সেই আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে সেই সমস্ত কুলাঙ্গাররা, যার ফলে আজকে বাংলাদেশের এই অবস্থা। আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো, আমার বাড়ি এই জীবন দেশের বাড়ি থানায়। আমি ওই থানার আওয়ামী লীগের 18 বছরের প্রেসিডেন্ট ছিলাম। আমি এবং সুরঞ্জিত দা আমরা একসাথে আওয়ামী লীগে যোগদান করি, আমরা লেপ করতাম। আওয়ামী লীগে আসার পর থেকে আমি প্রেসিডেন্ট ছিলাম। এইখানে আসার পরেও তা দাদা থাকা পর্যন্ত আমাকে বদলায় নেই, বলছে না তোমাকে থাকতেই হবে, ভাইস প্রেসিডেন্ট চালাবে। এই দিরাইশাল্লাহ তিলে তিলে গড়া বরুণ রায়ের এবং সুরঞ্জিত সেনগুপ্ত সহ প্রগতিশীলদের গড়া এই এলাকাকে আমরা বলি যে প্রগতিশীল ও সাম্প্রদায়িক এলাকা। আজকে আমি এইখানে যেদিন শুনলাম ঝুমন দাসের উপর যে নোয়াগাঁও গ্রাম সাল্লার, ওইখানে ওই কুলাঙ্গাররা ওইখানে গিয়েছিল, সাম্প্রদায়িক শক্তির উচ্ছৃঙ্খল নেতা বর্তমানে জেলে আছে মামুনুল হক, ওর উস্কানিতে এই ঘটনা ঘটেছে এবং এইখানে কিছু সাম্প্রদায়িক অন্ধ রাজাকাররা এখনো আছে যারা চক্রান্ত করে এই গ্রামে নিরীহ মানুষকে অত্যাচার করেছে। ঝুমন দাসের অপরাধ, আমি এইখানে ছিলাম, আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, সে একটা স্ট্যাটাস দিয়েছে এই এলাকার মানুষ আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমাদের মানুষ, এই গ্রামের মানুষ তাকে ধরে পুলিশের কাছে সুপোর্ট করেছে। সে যদি কোনো অপরাধ করে থাকে তার বিচার হবে। তা দেয় নাই, আমার পদত্যাগপত্র নেন। আমি আর আপনারা আমাকে এখানে কথা বলার সুযোগ দেয়, আমি অত্যন্ত কৃতার্থ আপনাদের কাছে। আপনাদের সাথে আমি কণ্ঠ মিলিয়ে বলি, ঝুমন দাসের মুক্তি চাই। আমরা যতক্ষণ পর্যন্ত তাকে মুক্ত বিহঙ্গের মতো না দেখব, তার এলাকায় তার ছেলে মেয়ে মা বাপের কাছে না দেখব, ততদিন এই ক্ষুদ্র পরিসরে হলো আমরা এখান থেকে আন্দোলন করে যাব এবং তার মুক্তি নিশ্চিত করে থাকবো। জয় বাংলা, জয় বাংলা। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার বক্তব্য রেখেছেন, আমাদের প্রাণের কথা বলেছেন। সুধী মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন সময় অনেক। আমরা এই গানটির মাধ্যমে, এই গান আপনারা সবাই জানেন, আমরা শেষ করব। তার আগে আবার বলে নেই, আমরা উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বর্তমান সরকারকে, বর্তমান প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, ঝুমন দাসের অবিলম্বে মুক্তি হোক, তাকে অবিলম্বে জামিন দেওয়া হোক এবং তার নিঃশর্ত মুক্তি দেওয়া হোক তাকে। আমরা আজকে বাংলাদেশে যা দেখি, বাইরে থেকে, দেশের বাইরে থেকে আমাদের প্রাণ কাঁদে। আমরা দেখি একটি দেশ বিরোধী একটি দলকে বা কয়েকটি দলকে নিষ্ক্রিয় করার জন্য আরেকটি দেশ বিরোধী দলকে এই সরকারই, আমি বলবো, মদত দিচ্ছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হেফাজত বাংলাদেশ চায় না, হেফাজত পাকিস্তান চায়। হেফাজত মানুষ চায় না, হেফাজত শুধু ধর্মের ব্যবসা করতে চায়। আমরা এই কথা বলে আবার নতুন ভাবে আজকে 6 মাস ঝুমন দাস কোনো কারণ ছাড়া বর্তমানে জেলে আছে, এটি হতে পারে না।
সাতবার জামিনের চেষ্টা করা হয়েছে, বিচার বিভাগ নিষ্ক্রিয়। আমাদের বোধগম্য নয় কেন, কিন্তু একই সঙ্গে ওখানে যা লুটপাট করেছে তারা ঠিকই জেল থেকে বেরিয়ে গেছে, জেল তাদের জামিন হয়েছে, কিন্তু নিরপরাধ ঝুমন দাসের জামিন হয়নি। এটি স্বাধীন বাংলাদেশে গ্রহণযোগ্য নয়। এটি পাকিস্তানে যদি হতো তাহলে বলার ছিল না, তাও তবুও প্রতিবাদ করতাম আমরা। আমি আবারও আহ্বান জানাবো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে, শেখ হাসিনার সরকারকে, বঙ্গবন্ধুর দলের সরকারকে, ঝুমন দাসের অবিলম্বে মুক্তি চাই, তাকে অবিলম্বে মুক্তি দিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয় একদিন, আমরা করব জয় একদিন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খেয়াল রাখবেন আমাদের এখনো কোভিড-19 এই মহামারীর বিপদ কিন্তু যায়নি। শোনা যাচ্ছে নতুন একটি ভাইরাস এসেছে যেটিকে বলা হচ্ছে C12। সেটি এই ডেল্টা ভাইরাসের চেয়ে নাকি আরো বেশি বিপজ্জনক। আপনারা খেয়াল রাখবেন, এখনো মাস্ক এবং সামাজিক দূরত্ব এটি বজায় রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।